2 ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত 8টায় জাহিদ হোসেন আছে এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। সংক্ষিপ্ত তালিকায় যোগ হয়নি নতুন নাম, 6 তারিখ আবার বসবে সার্চ কমিটি। গৃহকর্মীর অভিযোগ তদারকিতে মনিটরিং সেল, সরকারকে হাইকোর্টের নির্দেশ। চিকিৎসা সামগ্রী না থাকায় বগুড়ায় ক্লিনিককে জরিমানা, প্রতিবাদে চিকিৎসক ধর্মঘট। বিশ জনের নাম যাচাই বাছাই করছে সার্চ কমিটি, সংক্ষিপ্ত তালিকায় নতুন কোনো নাম যোগ হয়নি। সার্চ কমিটি বৈঠক শেষে অতিরিক্ত মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ ওয়াদুদ ভূঁইয়া এই কথা জানান। বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠকে বসেন সার্চ কমিটির 6 সদস্য। নির্বাচন কমিশন গঠনের 16 বিশিষ্ট নাগরিকের মতামত এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাওয়া নাম থেকে 10 জনের নাম চূড়ান্ত করতে তারা এই বৈঠক করছেন। আগামী 8 ফেব্রুয়ারির মধ্যে 10 জনের নাম রাষ্ট্রপতির কাছে পাঠানোর প্রস্তাব করবে সার্চ কমিটি। তাদের মধ্যে থেকে একজন প্রধান নির্বাচন কমিশনার সহ অনন্য 5 সদস্যের নতুন নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। 6 ফেব্রুয়ারি আবারও বৈঠকে বসবে সার্চ কমিটি। ইসি গঠন নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমদ আজম খান। স্বাগত আহমদ হোসেন, আহমদ আজম খান, আপনাদের দুজনকেই। আহমদ হোসেন, আমরা একটু জানতে চাই এখনো পর্যন্ত সার্চ কমিটি যেই প্রক্রিয়ায় অনুসন্ধান করছে সেইটি সম্পর্কে আপনাদের প্রতিক্রিয়া কি, আপনারা কিভাবে দেখছেন বিষয়টিকে? ধন্যবাদ আপনাকে। সার্চ কমিটি মানে অনুসন্ধান কমিটি। অনুসন্ধান কমিটি ইতিমধ্যে সারা দেশের মানুষের সমর্থন পেয়েছে এবং বিএনপির মহাসচিব সার্চ কমিটি গঠনের পরে তার রিয়াকশনে তিনি হতাশ হয়েছিলেন, ক্ষুব্ধ হয়েছিলেন, কিন্তু এই সার্চ কমিটিকে যখন প্রত্যাখ্যান করেননি, আবার ব্যারিস্টার মওদুদ সাহেব আশাবাদী হয়েছিলেন। আজকে সার্চ কমিটির কাছে বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল, সম্ভবত 3টি রাজনৈতিক দল দেয়নি, আর সব রাজনৈতিক দল 5টি করে নাম জমা দিয়েছে। এর মধ্য দিয়ে সারা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের ঐক্যমত্য প্রতিষ্ঠা পেয়েছে, এই সার্চ কমিটির উপর আস্থা প্রকাশিত হয়েছে। এবং এই সার্চ কমিটি খুব আগের সার্চ কমিটি যেটা ছিল প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব করেছিলেন, তার চেয়ে একটু ভিন্নতর, একটু ব্যতিক্রম এই কারণে যে এই সার্চ কমিটি সমাজের গণ্যমান্য মানুষ যারা বিশিষ্টজন তাদের সাথেও কথা বলেছেন, 12 জনের সাথে কথা বলেছেন, আবার 4 জনের সাথে কথা বলেছেন। মানে বিভিন্ন সেক্টরের সাথে, বিভিন্ন বিশিষ্টজনের সাথে তারা কথা বলে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করছেন। আমি এবং আমাদের পার্টি এবং সারা দেশের মানুষ তাদের এই ভূমিকাকে ইতিবাচক চোখে দেখছে, পজিটিভ চোখে দেখছে এবং সকলেই আশাবাদের চোখে দেখছে এবং সকলের মাঝে একটা আশাবাদ তৈরি হয়েছে যে এই সার্চ কমিটির যারা মেম্বার হয়েছেন তারা সকলেই সক্ষমতার পরিচয় দিচ্ছেন এবং যোগ্যতার পরিচয় দিচ্ছেন, সামর্থ্যের পরিচয় দিচ্ছেন এবং যোগ্য, সৎ, ন্যায়নিষ্ঠ, নিরপেক্ষ এবং সক্ষম ব্যক্তি যারা, তাদেরকে তারা বাছাই করে মহামান্য রাষ্ট্রপতির কাছে তালিকা পাঠাবেন এবং ওই তালিকা থেকে মহামান্য রাষ্ট্রপতি আপনার 5 জনকে কমিশনার নিয়োগ দেবেন। এটা হচ্ছে আজকের এই সময়ের বাস্তবতা। তবে আমরা আশা করছি যে এই সার্চ কমিটি ইতিহাসের পাতায় তাদের নাম লেখাবে, তাদের সফলতার মধ্য দিয়ে, সাকসেসের মধ্য দিয়ে। আমাদের অবশ্যই সার্চ কমিটির সাফল্য ব্যর্থতা শেষ পর্যন্ত হয়তো নির্ভর করবে তারা কাদেরকে খুঁজে বের করেন এবং তারা জনগণের কাছে কতটুকু গ্রহণযোগ্য হয়। তবে প্রক্রিয়াটি এখনো পর্যন্ত আপনার সঙ্গে আমরাও একমত, যথেষ্ট স্বচ্ছ এবং আমরাও জিনিসটি সঙ্গে সম্পৃক্ত থাকতে পারছি। আহমেদ আজম খান, আপনার কাছে এই জায়গাটিতে একটু আসতে চাই যে সার্চ কমিটি এবারই প্রথম রাজনৈতিক দলগুলোকে এবং যেটা বলা যায় মানুষের কণ্ঠ
কণ্ঠস্বর হিসেবে যারা খুব বেশি পরিচিত, সমাজের কণ্ঠস্বর হিসেবে যারা অনেকদিন যাবতই সমাজে সম্মানিত অবস্থানে আছেন, তাদেরকে সম্পৃক্ত করেছেন। এইটি একটা নতুন মাত্রা আমরা দেখতে পাচ্ছি, এবং সেইটা যে মূল উদ্দেশ্য যে একজন সৎ যোগ্য মানুষদেরকে খুঁজে বের করা যারা এই নির্বাচনটির সময় দায়িত্ব পালন করবেন, সেক্ষেত্রে আপনাদের কি মনে হয় এখনো পর্যন্ত যে প্রক্রিয়া সেইটি কিভাবে দেখছেন? আহমদ আজম খান। আপনাকে ধন্যবাদ। আপনি বলেছেন যে আমি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, আপনাকে সংশোধন করতে চাই, আমি বিএনপির ভাইস চেয়ারম্যান। সংশোধন করার জন্য ধন্যবাদ আজম খান। গত 10 বছর, জি 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 আপনাকেও ধন্যবাদ। গত 10 বছর অর্থাৎ ফখরুদ্দিন মঈনুদ্দিনের শাসন কাল থেকে এখন পর্যন্ত এই 10 বছর বাংলাদেশ একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে চলছে। একদিকে হামলা মামলা, নির্যাতন, গুম খুন, অত্যাচার, আর একদিকে আমরা সংকটে ভুগছি, একটি নির্বাচিত সরকারের সংকট, গণতন্ত্রের সংকট, ভিন্ন মতাবলম্বীদের কথা বলার উপর যে নির্যাতন, তার সংকট। এই অবস্থার মধ্যেই এই বর্তমান নির্বাচন কমিশনের, রকিব কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। সারা জাতি আশায় বুক বেঁধেছে যে আগামী নির্বাচন কমিশনটা এই রকিব কমিশনের মতো নতজানু হবে না, একটি কার্যকর নির্বাচন কমিশন গঠিত হবে। এবং সেই লক্ষ্যে বিএনপি চেয়ারপারসন ম্যাডাম খালেদা জিয়া 13 দফা প্রস্তাবনাও জাতির সামনে উপস্থাপন করেছেন। এবং মহামান্য রাষ্ট্রপতি বিএনপি সহ নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার উদ্যোগ গ্রহণ করেছেন এবং আলোচনা করেছেন। আলোচনার পরে যে সার্চ কমিটি গঠিত হয়েছে, বিএনপির পক্ষ থেকে হতাশা প্রকাশ করা হয়েছে, প্রত্যাখ্যান করা হয়নি। আমরা হতাশ হয়েছি যে দলীয় বিবেচনায় এই সার্চ কমিটি হয়েছে, কিন্তু আমরা সব সময়ই আশাবাদী মানুষ। আমরা হতাশ হওয়ার পরেও হাল ছেড়ে দেইনি, কারণ সারা জাতিকে নিয়ে আমরা প্রত্যাশায় আছি যে এই সার্চ কমিটি একটি কার্যকর নির্বাচন কমিশন প্যানেল তৈরি করবে। আর সেজন্যই কিন্তু আমরা এই সার্চ কমিটির কাছে 5 সদস্য বিশিষ্ট একটি প্যানেল জমা দিয়েছি এবং আওয়ামী লীগ সহ 25টি রাজনৈতিক দলের 125 জনকে প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে আমরা ইতিমধ্যে জেনেছি যে নির্বাচন কমিশন 20 জনের একটি তালিকা করেছে। আমরা চাই যে এই 20 জনের তালিকা নির্বাচন কমিশন প্রকাশ করুক এবং যে 10 জনকে মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করবেন, সেই 10 জনকেও এই সার্চ কমিটি প্রকাশ করুক। এবং তারপর আমরা দেখতে চাই, আমরা আস্থা রাখতে চাই যে মহামান্য রাষ্ট্রপতি জাতির প্রত্যাশা মাফিক একটি নির্বাচন প্যানেল যেন মনোনীত করেন। কারণ এই 10 বছরের দীর্ঘ সংকটে, জাতির দীর্ঘ হতাশায় অন্তত আগামী নির্বাচনের জন্য একটি কার্যকর নির্বাচন কমিশন যদি মহামান্য রাষ্ট্রপতি জাতির প্রত্যাশা পূরণ করেন, তাহলে আগামী নির্বাচনের অন্তত একটি ধাপ আমরা এগিয়ে যেতে পারবো। নির্বাচন কমিশন কার্যকর হলেও নির্বাচনকালীন সরকার ছাড়া নির্বাচন কমিশন সবটুকু দায়িত্ব যথাযথ পালন করতে পারবে না, অন্তত একটি ধাপ এগিয়ে যাবে। আর সেজন্যই আমরা এই সার্চ কমিটিকে সহযোগিতা করছি। আমাদের হতাশা সত্ত্বেও আমরা জাতির প্রয়োজনে, জাতির ঐতিহাসিক প্রয়োজনেই এই সার্চ কমিটিকে আমরা সাহায্য সহযোগিতা করছি, যে যাতে করে সার্চ কমিটি অন্তত তাদের দলীয় মনোভাব চিন্তা না করে, অতীত চিন্তা না করে, যাতে করে একটি কার্যকর প্যানেল, 10 জনের একটি প্যানেল মহামান্য রাষ্ট্রপতির কাছে অন্তত প্রস্তাব করেন এবং মহামান্য রাষ্ট্রপতি যাতে জাতির প্রত্যাশা মাফিক 5 জনকে মনোনীত করেন। এবং আমরা চাই যে কোন 10 জনকে মহামান্য রাষ্ট্রপতির কাছে পাঠালেন, তাদের নাম যদি জাতির সামনে প্রকাশ করা হয়, তাতে স্বচ্ছতা আরো বাড়বে। এবং ওই 10 জন থেকে মহামান্য রাষ্ট্রপতি যদি 5 জনকে মনোনয়ন দেন, তাহলে স্বচ্ছতা আরো বেশি প্রকাশ পাবে বলে। আহমদ আজম খান, আহমদ হোসেন, আপনারা দুজনেই আমাদের সঙ্গে থাকুন, আমরা একটা বিরতির পর ফিরে আসছি। আহমদ আজম খান, এই বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ যে আমরা আসলে শুধুমাত্র একটি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন চাই না,
আমরা এমন একটা কমিশনের প্রত্যাশা জাতি করছে যেন নির্বাচন কমিশনের যেই সাংবিধানিক দায়িত্ব আছে একটা প্রতিষ্ঠান হিসেবে তারা যেন এখনকার চাইতে আরো অনেক বেশি শক্তিশালী হতে পারে, সেটাই একরকমের প্রত্যাশা। এবং সেক্ষেত্রে আমরা আসলে সবাই যদি একসঙ্গে কাজ করতে পারি তাহলে নিশ্চয়ই সেই প্রত্যাশা পূরণ হবে। আমরা একটা ছোট্ট বিরতি পরে আপনাদের দুজনের কাছে ফিরে আসছি। নিচ্ছে একটা বিরতি। কৃষি গঠন নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। আহমেদ হোসেন, আপনার কাছে একটু জানতে চাই যে যখন চূড়ান্ত হয়ে যাবে সার্চ কমিটির কাজ, সেইটি নিয়ে দুই রকম কথাই আছে। এক পক্ষ বলছে যে সার্চ কমিটি কাদের নাম রাষ্ট্রপতির কাছে পাঠাচ্ছেন সেটি প্রকাশ করা উচিত হবে না, আবার অন্যদিকে আহমেদ আজম খান সহ অনেকেই চাইছেন যে রাষ্ট্রপতির কাছে কাদের সুপারিশ করা হলো সেটি প্রকাশ করা হোক। এই ব্যাপারে আপনাদের অবস্থান কি বা আপনারা কি মনে করেন? আমরা মনে করি যে সার্চ কমিটি তাদের নিজস্ব স্বাধীনতা আছে, তাদের স্বাধীনতায় যাতে আমরা কোনো রাজনৈতিক দল হস্তক্ষেপ না করি। কারণ এই রিমোটটা যদি আমাদের রাজনৈতিক দলের হাতে থাকে তাহলে তো সার্চ কমিটির নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে। সুতরাং তাদের নিরপেক্ষতা অক্ষুণ্ণ রেখে তারা যেটা ভালো মনে করবেন তাদের স্বীয় বিবেচনায় সেটাই তারা করবেন। আহমেদ হোসেন, এটি একটি ভালো বিষয় যে এটি কি মনে করেন যে এই সিদ্ধান্তটি আসলে সার্চ কমিটিরই নেওয়া উচিত, তারা এটা প্রকাশ করবেন কি করবেন না? এটা অ্যাবসলিউটলি তাদের স্বাধীনতা। এখানে যদি আমার কোনো রাজনৈতিক দলের দাবির প্রেক্ষিতে হয় তাহলে তো আর তারা নিরপেক্ষ রইল না, যে ওই দাবি রাজনৈতিক দলের দাবি তারা বাস্তবায়ন করছে। এই ক্ষেত্রে আমি উল্লেখ করতে চাই, এই জন্য আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের যে ডেলিগেশন টিম মহামান্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছিল, সেখানে প্রস্তাব দিয়েছিলাম 4টা। এর মধ্যে আমাদের কথা ছিল আইন প্রণয়ন করা যেতে পারে, সময় যদি না হয় সময়ের স্বল্পতা হেতু অর্ডিন্যান্স করা যেতে পারে, অথবা আইন গঠনের উদ্যোগ নেওয়া যেতে পারে। আজকে আইন বা অর্ডিন্যান্স হলে কিন্তু এটার একটা ভিত্তি থাকত এবং সার্চ কমিটির কার্যক্রমটা ওই আইনের মধ্যে সেটা ডিফাইন থাকত। সুতরাং আজকে সার্চ কমিটি এটা তো আইনগত কোনো ভিত্তি নাই, এটা একটা কনভেনশন। যেহেতু প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব করেছিলেন, এবারও সেকেন্ড টাইম এটা হয়েছে, কিন্তু এর আগে আপনার ইলেকশন কমিশন যা হয়েছে সার্চ কমিটির মাধ্যমে হয় নাই। সুতরাং আমরা আশা করব যে আগামী দিনে একটা আইন প্রণয়ন করা খুব জরুরি, তাহলে কিন্তু আজকে এই কথাগুলো আমাদের বলতে হতো না। এবং এই যে প্রকাশ করতে হবে এটার কোনো বাধ্যবাধকতা কথা যদি আইন হতো, আইনেই লেখা থাকতো যে প্রকাশ করতে হবে। কাজে সুতরাং সার্চ কমিটি প্রকাশ করবে কি করবে না এটা তাদের নিজস্ব এখতিয়ার। ওই এখতিয়ারের উপর আমাদের রাজনৈতিক দল হিসাবে আমার কোনো পলিটিক্যাল পার্টিকেই নগ্ন হস্তক্ষেপ করা উচিত হবে না, যদি আমরা তাদেরকে ফেয়ার রাখতে চাই, নিউট্রাল রাখতে চাই। আহমেদ হোসেন, আমরা একটু আহমেদ আজম খানের কাছে যেতে চাই এই প্রসঙ্গে, যে আহমেদ আজম খান, এইটি যদি আপনারা মনে করেন যে নামগুলি প্রকাশ করা প্রয়োজন, সেটি কি কারণে প্রয়োজন? আপনাদের আসলে মূল চিন্তাটা কি? দেখুন, সার্চ কমিটিকে বিএনপি বা কোনো রাজনৈতিক দল চাপ সৃষ্টি করছে না যে এই নামগুলো প্রকাশ করতে হবে। এটা স্বচ্ছতার কারণে সার্চ কমিটির স্বচ্ছতার কারণে এই নামগুলো সার্চ কমিটি প্রকাশ করতে পারে, এটার বাধ্যবাধকতা নেই। কিন্তু স্বচ্ছতার কারণটি এখানে উল্লেখযোগ্য। আর একটি বিষয় যেটা আইনের বিষয়, গত 8 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, এই 8 বছরেও তারা আইন করতে পারেনি। এখন তাড়াহুড়ো করে অধ্যাদেশের কথা বলছেন, এ পুরো বিষয়টাই কিন্তু আওয়ামী লীগের ব্যর্থতা ছাড়া আর কিছু নয়। কারণ
আইন করতে 1 মাস সময় লাগতে পারে, 2 মাস সময় লাগতে পারে, 3 মাস সময় লাগতে পারে, তারা ক্ষমতায় কিন্তু 8 বছর। কাজেই এটা কিন্তু একেবারেই লেম এক্সকিউজ যে সময়ের কারণে আমরা পারিনি, এটা অগ্রহণযোগ্য। আর সার্চ কমিটিকে কোনো রাজনৈতিক দল প্রেসারাইজ করছে বলে আমার ধারণা নেই। সার্চ কমিটির স্বচ্ছতার কারণেই এই নামগুলো সার্চ কমিটি ইচ্ছে করলে প্রকাশ করতে পারে। কাজেই এ ব্যাপারে আমাদের নিজস্ব কোনো চাপ নেই এবং আমরা সার্চ কমিটিকে কোনো চাপ প্রয়োগ করছিও না। আমাদের প্রত্যাশা এবং পুরো জাতির প্রত্যাশা যে এই সার্চ কমিটি 10 জনের যে তালিকা মহামান্য রাষ্ট্রপতির কাছে দেবেন, সেই তালিকা যেন নিরপেক্ষ হয়, সেই ব্যক্তিবর্গ যেন নিরপেক্ষ হয়, তারা যেন সাহসী হয়, তারা যেন যোগ্য হয়, এই জিনিসগুলো এবং আরো অন্যান্য গুণাবলী তাদের থাকে, যাতে করে তারা দায়িত্ব পালনে পিছপা হয়। আপনি একটা কথা বলেছেন যে শুধু একটি নির্বাচন নয়, পুরো সময়টাতেই আমরা একটা যোগ্য কার্যকর নির্বাচন কমিশন চাই, যারা সকল নির্বাচনকেই গ্রহণযোগ্য করতে পারবে, সরকার যেই থাকুক না কেন সেই সরকারের চাপ মুক্ত থেকে। আর সেজন্যে জাতির প্রত্যাশা কিন্তু এবার সেরকম যে আমরা সার্চ কমিটির কাছে সেরকম নিরপেক্ষ, যোগ্য, দক্ষ, দলনিরপেক্ষ, সাহসী, নির্ভীক লোকদের তালিকা মহামান্য রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটি পাঠাক, সেটা চাই। আর সেজন্যই চাই যে সেটা প্রকাশ হলে জাতি জানতে পারলো। আহমদ হোসেন, আমরা একটা জিনিস বুঝতে পারছি, আসলে সারা জাতির, এটা আওয়ামী লীগ, বিএনপি এবং সব রাজনৈতিক দল এবং সবার আসলে প্রত্যাশাটা একই, যে দক্ষ এবং গ্রহণযোগ্য মানুষদেরকে যেন এই সার্চ কমিটি খুঁজে বের করতে পারে। আমার মনে হয় যে সেই ক্ষেত্রে অবশ্যই সার্চ কমিটির জন্য এটা একটা বাড়তি দায়িত্ব, এবং এই দায়িত্ব যখন তাদের উপর অর্পিত হয়েছে, আমরাও আশা করি যে একটা সুন্দর ভালো মানুষদেরকে তারা খুঁজে বের করবে। আহমদ আজম খান এবং আহমদ হোসেন, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। নিচে আরো একটা গৃহকর্মীদের অভিযোগ তদারকির জন্য সরকারকে 6 মাসের মধ্যে মনিটরিং সেল গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজাহারুল হক আকন সমন্বয়ে গঠিত বেঞ্চে এই নির্দেশ দেওয়া হয়। আদেশে বলা হয় 12 বছরের নিচে গৃহকর্মী হিসেবে শিশুদের নিয়োগ দিতে হলে অভিভাবকদের সম্মতি নিতে হবে। এছাড়া প্রতিটি সিটি কর্পোরেশনকে গৃহকর্মীদের তালিকা তৈরি করারও নির্দেশ দিয়েছে আদালত। কোনো গৃহকর্মী নির্যাতনের অভিযোগ জানালে সংশ্লিষ্ট থানাকে তা গ্রহণ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 2014 সালে বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামক সংগঠনের করা একটি রিটের শুনানি শেষে হাইকোর্ট এসব আদেশ দেয়। গৃহকর্মীদের অভিযোগ তদারকিতে মনিটরিং সেল গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্টের নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। স্বাগত মঞ্জিল মোর্শেদ। একটু জানতে চাই যে এইখানে একটা কমিটি গঠন করতে বলা হয়েছে, এইটি আসলে কাজ কি করবে, কোন জিনিসগুলি তদারকি করবে এবং এটার কর্মপরিধি বা কোথায় গেলে যারা গৃহকর্মী তারা কিভাবে এই তদারকি সেলটির খবর পাবে, কোথায় আছে, কিভাবে যোগাযোগ করবে তারা? জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, আজকে এই হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের দায়ের করা জনস্বার্থের মামলায় যে রায়টি হয়েছে, সেখানে রায় রুল নিষ্পত্তি করে নির্দেশনাটা দিয়েছেন। কারণ আমরা আদালতে এই রুল জারির পরে 2014 সালে যখন মামলাটা করি, তারপরে সরকারের পক্ষ থেকে আমরা যে নির্দেশনা চেয়েছিলাম আইন করার পদক্ষেপ গ্রহণ করার জন্য, সেই প্রেক্ষিতে মন্ত্রণালয় একটি আইন মানে নীতিমালা 2016 সালে গেজেট আকারে প্রকাশ করেছে। সেই নীতিমালার মধ্যেই কতগুলো জিনিস সেখানে দেয়া আছে। তার মধ্যে সেকশন 9-এ একটা কথা বলা আছে যে কেন্দ্রীয়ভাবে একটি মনিটরিং সেল থাকবে এবং প্রত্যেকটা পৌরসভায়, জেলা লেভেলে এবং উপজেলা লেভেলে মনিটরিং সেল থাকবে। কিন্তু এই আইনটা 2016 সালের 1 জানুয়ারি হলেও এই নীতিমালাটা এখন পর্যন্ত এরকম কিছু করা হয় নাই। সেই প্রেক্ষিতে আমরা আদালতকে বলেছিলাম যে একটা নির্দেশনা দেওয়ার জন্য, যাতে এই মনিটরিং সেলটা শুরু হলে পরে কাজগুলো শুরু হয়। সেই জন্য আদালত 6 মাসের মধ্যে এই মনিটরিং সেলটা গঠন করতে বলেছেন। আপনি যেটা বলেছেন কিভাবে সংবাদ পাবে, ওই যে আইনটা নীতিমালাটা প্রণয়ন করা হয়েছে তার মধ্যেই এটির ব্যাপারে প্রচার করার জন্য কর্তৃপক্ষকে বলা হয়েছে এবং আপনার প্রত্যেকটা সিটি কর্পোরেশনে একটা তালিকা রাখার কথা বলা হয়েছে এবং এই যে সমস্ত গৃহকর্মীরা কাজ করছেন তাদের এক কথায় চরমভাবে যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছিল, সেই ব্যাপারে মোটামুটি একটা
প্রোটেকশন এই নীতিমালায় দেওয়া হয়েছে। এবং যদি কেউ এইখানে যারা গৃহকর্মী হিসেবে কাজ করছেন তাদেরকে যদি কেউ নির্যাতন করে সেখানে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য থানাকে দেওয়ার কথাও নীতিমালায় বলা আছে। আবার যদি এখানে যারা কাজ করছেন সেখানে তারা যদি কোনো আপনার বাসার যে বয়স্ক লোক আছে বা শিশু আছে তাদের সাথে যদি কোনো অমানবিক আচরণ করেন সেক্ষেত্রে কিন্তু তাদের নিয়োগ বাতিলের কথাও বলা হয়েছে। নীতিমালায় আরো একটা কথা বলা হয়েছে 8 ঘন্টা কাজের বিষয় এবং সবেতনে ছুটি। যদি গৃহকর্মী অসুস্থ থাকে তার চিকিৎসার ব্যয়ভার নিয়োগকর্তা দিবেন। এবং আরেকটি কথা বলা হয়েছে যে 12 বছর বয়সী যদি কোনো শিশুকে হালকা কাজে নিয়োগ করতে হয় সেক্ষেত্রে অভিভাবকের সঙ্গে তার কথা আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ এর বাইরেও 2006 সালের যে লেবার ল আছে সেটিকেও এই নীতিমালায় এই গৃহকর্মীদের জন্য এফেক্ট করার জন্য বলা হয়েছে। সর্বশেষ ওই নীতিমালায় যে মনিটরিং সেল গঠন করার কথা বলা হচ্ছে সেখানে আবার ওই মনিটরিং সেলের অধীনে আপনার পর্যবেক্ষণ টিম গঠন করার বিধান রাখা হয়েছে, যাতে যে কোনো গৃহকর্মী যদি কোনো অভিযোগ দায়ের করে সেক্ষেত্রে ইনস্ট্যান্টলি যাতে ওই কমিটি গিয়ে এখানে তদন্ত করে দেখতে পারে এবং সে ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে। অর্থাৎ এই নীতিমালার যে সমস্ত বিষয়গুলো সন্নিবেশিত করা হয়েছে আদালত ওই বিষয়গুলো কি কার্যকরী করার জন্য নির্দেশনা দিয়েছেন এবং 6 মাসের মধ্যে মনিটরিং সেল গঠন করার জন্য বলেছেন। মঞ্জুল মোর্শেদ, মনিটরিং সেলটা যখন গঠন হবে তখন এই সেলটা সারা দেশের যে যারা গৃহকর্মী আছে, আমরা এখনো পর্যন্ত যতটুকু জানি যে প্রায় অন্তত 20 লক্ষ গৃহকর্মী আছে, এই পুরো কার্যক্রমটি তদারক করবার জন্য এটি আসলে কোন মন্ত্রণালয় বা কারা দায়িত্ব পালন করবে এই ব্যাপারে নিশ্চয়ই বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে আপনার ওই আমরা ওই যে যেখানে আপনার নীতিমালার কথা বললাম সেখানে স্পষ্টভাবে বলা আছে যে শ্রম মন্ত্রণালয় একটি কেন্দ্রীয়ভাবে মনিটরিং সেল গঠন করবে এবং প্রত্যেকটা সিটি কর্পোরেশন তার অধীনে যে সমস্ত সিটি কর্পোরেশন আছে সেখানে সিটি কর্পোরেশন একটি করবে, জেলা পর্যায়ে জেলা প্রশাসকের অধীনে একটি মনিটরিং সেল হবে, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারের অধীনে একটি মনিটরিং সেল হবে। আর কেন্দ্রীয়ভাবে যে মনিটরিং সেলটা হবে লেবার মিনিস্ট্রির অধীনে, শ্রম মন্ত্রণালয়ের অধীনে, তারা এই সিটি কর্পোরেশন জেলা প্রশাসন উপজেলা পর্যায়ে যে সমস্ত মনিটরিং সেলগুলো গঠন করা হবে স্ব জায়গায় মনিটরিং করার জন্য এগুলোকে সার্বিকভাবে কেন্দ্রীয় মনিটরিং সেল তদারকি করবেন। অর্থাৎ কোনো জায়গায় একদম উপজেলা পর্যায়ে যেহেতু এই মনিটরিং সেল থাকবে, অর্থাৎ এই উপজেলা বা আপনার যে কোনো সিটি কর্পোরেশন বা পৌরসভায় যে কোনো জায়গায় হোক, যে কোনো অভিযোগ যে কোনো আপনার দাবি নিয়ে যদি কেউ মনিটরিং সেলের কাছে কোনো দাবি করে সেক্ষেত্রে ওটি তারা তদন্ত করবেন। তদন্ত করে ওই নীতিমালার মধ্যে কিভাবে কোন ব্যবস্থা নিতে হবে, ইভেন আপনি জানেন যে পুলিশের প্রতিও নির্দেশনা দেওয়া আছে, যদি এরকম কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। অর্থাৎ নর্মালি ফৌজদারি অপরাধে যেভাবে আইনগত ব্যবস্থা পুলিশ গ্রহণ করে এক্ষেত্রেও সেইভাবে ব্যবস্থা গ্রহণ করবেন। এই সমস্ত বিষয়গুলো বিস্তারিত ওই নীতিমালায় বলা হয়েছে। অর্থাৎ মনিটরিং সেল করার মাধ্যমে যেটা হবে সেটি হলো যে এই মনিটরিং এর দায়িত্বটা যখন শুরু হবে তখনই সেখানে এই সমস্ত মানবাধিকার লঙ্ঘনের বিষয় বা গৃহকর্মীদের উপরে নির্যাতন নিপীড়নের বিষয় আসলে সেগুলো সেখানে উপস্থাপন করা যাবে। এবং নীতিমালায় আরেকটি কথা বলা হয়েছে, যদি যৌন নির্যাতনের কোনো অভিযোগ কোনো গৃহকর্মীর বিরুদ্ধে আসে সেক্ষেত্রে সরকার ওই মামলা সরকারকে পরিচালনার দায়িত্ব দেওয়ার কথা বলা আছে। অ্যাডভোকেট মঞ্জুল মোর্শেদ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দেশের অনেক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নেই প্রয়োজনীয় চিকিৎসক ও চিকিৎসা উপকরণ, ফলে প্রায় রোগীদের পড়তে হয় ভোগান্তিতে। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান এবং রাজশাহী ব্যুরো প্রধান আহসান হাবিব। হাসিবুর রহমান, আপনার কাছেই প্রথমে জানতে চাই যে আজকেও আমরা দেখেছি যে বগুড়াতে বেশ কিছু অভিযান হয়েছে, এইসব অভিযানের ফলে আসলে কতটুকু প্রভাব পড়ে যারা এই ধরনের অবৈধ ক্লিনিক পরিচালনা করছে তারা? যাইতে প্রথমে একটু জানিয়ে রাখি যে প্রভাব যে খুব বেশি পড়ে তা না, কারণ এইসব ক্লিনিকের যে উত্থান বলেন আর গজিয়ে ওঠা বলেন সবই কিন্তু নিয়মিতই চলছে। আমি কিছুক্ষণ আগে একজন বিএমের নেতার সঙ্গে কথা বলেছি, তিনি যেটা বলেন যে এই ধরনের ক্লিনিকের কারণে তাদেরকে খুব বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে, কারণ যেগুলো খুবই রেপুটেড ক্লিনিক সেখানে লোকজন যাওয়ার পরে একরকম রেট হয় আর এখানে আর একরকম হয়, তখন রোগীর একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে। আমি যে ক্লিনিকটার কথা আপনাকে জানাতে চাচ্ছি এটা শহরের কানুজগাড়িতে আজকে
যেখানে ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়েছে, পরে আবার শাহজাহানপুরে আরেকটা জায়গায় অভিযান চালিয়েছে, সেই ক্লিনিকটার অবস্থা এটার চেয়ে আরও বেশি খারাপ বলেই সংশ্লিষ্ট বিচারক আমাকে জানিয়েছেন। আর আজকের যে ক্লিনিকটাকে নিয়ে কথা হচ্ছে, সেই ক্লিনিকে যিনি অপারেশন করেছেন ট্রিটমেন্ট শিটে সেই ডাক্তারের নাম ছিল না। রোগীকে চিকিৎসা দিয়েছেন নার্স বলে পরিচিত এক নারী, আর যিনি ডাক্তারের জায়গায় ছিলেন তিনি হলো রুগী ভাগিয়ে নিয়ে এসে আর একটা বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের এক নাম করা ডাক্তারের কথা বলে রুগী ভাগিয়ে এই ক্লিনিকে এনে ওই লোকটাকে সেই ডাক্তার হিসেবে দেখে চিকিৎসা নেওয়া হচ্ছে। তিনি আসলে একজন পল্লী চিকিৎসক। এবং সব মিলিয়ে যে জিনিসগুলো এখানে আদালতের নজরে এসছে, যে এক্সরে লিকেজ করছে, এক্সরে লিক করার মতো অনেকগুলো জায়গা পেয়েছে, ভেন্টিলেশন খোলা, সব মিলিয়ে এক্সরেটা পাশের একটা প্রসূতির জন্য বড় ধরনের ক্ষতি হতে পারে, এটা বিচারক বলেছেন। কারণ তিনি নিজেই একজন ডক্টর, সে কারণে তার এই এক্সরে সম্পর্কে ভালো ধারণা আছে, রোগীদের চিকিৎসা সম্পর্কে ভালো ধারণা আছে। সব মিলিয়ে তিনি এই ক্লিনিকটাকে দেখে একেবারে হতাশই হয়েছেন যে এটা কেমন ধরনের ক্লিনিক। আর যারা এখানে এই ধরনের ক্লিনিক গড়ে ওঠে কিভাবে, এটা মানে আইন কানুন কি আছে বা কোন ধরনের অনুমোদন নেওয়া হয়? ক্লিনিক দেখার জন্য আমাদের কোনো এজেন্সি আছে কিনা সরকারি, যারা নিয়মিত দেখবেন, তদারকি করবেন যে সত্যিকার অর্থে মান নিয়ন্ত্রণ হচ্ছে কিনা? প্রথম বিষয় হলো যে এইসব ক্লিনিকের অনুমতি দেওয়ার বিষয় থাকে ঢাকা থেকে, সেই কারণে এটি সময় সাপেক্ষ হয়ে পড়ে। এবং আমি অনেকগুলো ক্লিনিকের কথা জানি যারা 3-4 বছর ধরে চেষ্টা করছে তাদের অনুমতি পাওয়ার জন্য, কিন্তু হয়নি। স্থানীয়ভাবে যেখানে এই জায়গাগুলোতে কাজ করেন জেলা স্বাস্থ্য বিভাগ, বিশেষত সিভিল সার্জন। আজকের এই ঘটনার পরপরে আমি যিনি দায়িত্বে আছেন সিভিল সার্জন, তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে যেটা বলেছেন যে 1 থেকে 1.5 মাস আগে তিনি এই ক্লিনিকটাতে গিয়ে যে অব্যবস্থাপনা দেখে এসেছিলেন, তিনি তখন সেখানে বলে এসেছিলেন যে এই অবস্থার পরিবর্তন না হলে ক্লিনিকটা বন্ধ করে দেওয়া হবে। আর তার ঠিক 1 মাস বা 1.5 মাসের মাথায় আজকে ম্যাজিস্ট্রেট এসে সেখানে এইরকম বিষয়টা ধরতে পেলেন। আপনি আরও অবাক হবেন যে এমনও ক্লিনিক আছে যেখানে মেট্রিক পাশ করেনি এমন লোক চিকিৎসা দিচ্ছে। এরকম ঘটনা ধরা পড়েছিল বগুড়ার নন্দীগ্রামে, সেখানেও। হাসিবুর রহমান, আমরা একটু রাজশাহীর পরিস্থিতি জানবো। হাসান হাবিব, রাজশাহীতে এই ক্লিনিকগুলির কি অবস্থা এবং সেইখানে কোনো ধরনের অভিযান তদারকি কেমন পরিস্থিতি? রাজশাহীতে যে ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার মিলিয়ে প্রায় 100টি প্রতিষ্ঠান আছে, এগুলোর চিত্র যদি আমি বলি তাহলে বেশিরভাগের চিত্রই কিন্তু অব্যবস্থাপনার অভিযোগ আছে এবং মানে চিকিৎসা ব্যবস্থার জন্য যেসব সুযোগ সুবিধা দরকার একেবারে দৃশ্যমান, যদি সাধারণ রোগীরাও বোঝে যে এখানে এই ব্যবস্থাটি মানে সুষ্ঠু ব্যবস্থাপনা নেই। হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান আছে যারা মোটামুটি যদি অবকাঠামোগত দিক থেকে এবং সাধারণভাবে সাধারণ মানুষ বুঝতে পারছে যে এখানে খানিকটা পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, কিন্তু সেগুলোর মানদণ্ডও কিন্তু যেটি থাকার কথা সেটি নয়। এর মধ্যেই কিন্তু আমরা যেটি দেখেছি যে গত মাসে শেষ সপ্তাহে 24 তারিখে র্যাবের পক্ষ থেকে একটি অভিযান চালানো হয়েছিল রাজশাহীতে। এখানে যেই 2টি ক্লিনিককে বড় মানের, যেখানে মানসম্পন্ন বলা হয়, সেই 2টি ক্লিনিককেই কিন্তু তারা নিয়ম বহির্ভূতভাবে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে। এসব কারণে কিন্তু প্রায় 7.25 লাখ টাকা এখানে তাদেরকে জরিমানা করা হয়েছিল। তো এর অন্যান্যগুলো সেগুলোর অবস্থা কিন্তু আরও খারাপ। তবে এখানে একটি মজার বিষয় হচ্ছে যে ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের যাদের মালিক তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটির যে তদারকির দরকার সেই তদারকিটি সঠিকভাবে হয় না এবং এখানকার সিভিল তদারকির অভাবটাই আসলে খুব বেশি ভোগাচ্ছে। আমার মনে হয় যে সব ক্ষেত্রেই সারা বাংলাদেশেই একই চিত্র। হাসান হাবিব, হাসিবুর রহমান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়।